নমস্কার। গল্পের বৈঠকখানার তরফ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর 2021 যেন সকলের ভালো কাটুক, প্রত্যেকের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক, এই আশা রাখি। গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র গোয়েন্দা অম্বরের জোড়া খুনের তদন্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। আর যদি কোনো শ্রোতা বন্ধুর কোনো গল্প শুনতে ইচ্ছা করে, কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সেই রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। শুরু করছি আজকের গল্প, জোড়া খুনের তদন্ত। দ্বিতীয় হুগলি সেতু হওয়ার পরে মৌরি গ্রামের গুরুত্ব বেড়ে গেলেও আমার চার কাঠার নিরালাবাসের শান্তি কিন্তু বিঘ্নিত হয়নি। ছোট্ট এই দোতলা বাড়িটায় রাখহরিকে নিয়ে আমি বেশ শান্তিতেই আছি। আমার এখানে আশ্রয় পেয়ে অনাথ ছেলেটার যেমন একটা হিল্লে হয়েছে, আমিও তেমনই ওর মতন একজনকে পেয়ে বলতে গেছি। সত্যি কত কাজই না করে ছেলেটা। ভোরে উঠে আমাকে কফি খাওয়ায়, তারপর ঘরদোর পরিষ্কার করে, চা জল খাবার দেয়, দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ আর মাখন টোস্ট চটপট করে ফেলেও। বেলা 10টার মধ্যে রান্নাবান্নাও শেষ। ছুটির দিন অনেক কিছুই করে। খুব বিশ্বাসী ছেলে। লেখাপড়াতেও অমনোযোগী নয়। গল্পের বই তো পেলে ছাড়েই না। সবচেয়ে বেশি নজর দেয় আমার শরীরের দিকে। এক এক সময় মনে হয় ছেলেটি কি গত জন্মে আমার কেউ ছিল। রোজকার মতো আজও সকালে উঠে বাগানে পাইচারি করছি। নানা রকম ফুল গাছে আমার সাজানো বাগান। বাগানের এক কোণে একটা শ্বেত রঙ্গনের গাছ ফুলে ফুলে ভরে উঠেছে। আমি যখন সেই গাছটার কাছাকাছি এসেছি, তেমন সময় পেছন থেকে রাখহরি ডাকলো, দাদাবাবু। হ্যাঁ, কি ব্যাপার রাখহরি? এক দিদুমণি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আচ্ছা, তুমি বসতে বলো। একটু তাড়াতাড়ি আসুন, মনে হচ্ছে খুবই জরুরি। আমি আর একটুও দেরি না করে ওর সঙ্গে ঘরে এলাম। ঘরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখেই চমকে উঠলাম। এ কি, সুজাতা? উজ্জ্বল শ্যামবর্ণ কিশোরী সুজাতা একটা মিনি স্কার্ট পরে সোফায় হেলান দিয়ে বসেছিল। আমার সাড়া পেয়েই অশ্রু সজল চোখে ধরা ধরা গলায় বলল, অমৃতা, কি হয়েছে? কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? বাবা। বাবা? বাবার কি হয়েছে? আর থাকতে পারল না সুজাতা। আকুল কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা, বাবা আর নেই। সে কি, দয়ারামবাবু নেই? না, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা আর চোখ মেলে তাকাচ্ছেন। কত ডাকলাম, বাবু কত কাঁদলো বাবা বাবা করে, কিন্তু বাবা সাড়া দিল না। তারপর কি হলো? তারপর আর কি, পাড়ার লোকেরা গিয়ে ডাক্তারকে ডেকে আনলেন। ডাক্তারবাবু এসে বাবাকে দেখেই বললেন, বাবা আর নেই। ডেথ সার্টিফিকেটও দিলেন না। বললেন বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, পুলিশ কেসের ব্যাপার এটা। তার মানে? আমি একটুক্ষণ চুপ করে থেকে বললাম, বাড়ি থেকে আছেন এখন? বাবু আছে বাবার মরদেহর কাছে, আর আছে পাড়ার লোকজন। চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। সুজাতা আবার কান্না শুরু করলো। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হয়ে যায়। আমি পোশাক পরিবর্তন করে থানায় একটা ফোন করলাম। তারপর সদ্য কেনা স্কুটারটা বার করে ওকে বললাম, বসো। সুজাতা বলল,
আমি হেঁটে যেতে পারবো। পারলেও যেও না, আমাকে শক্ত করে ধরে বসো, এখনই পৌঁছে যাব। এটা থাকতে হাঁটবে কেন? সুজাতা বসলে আমি ওকে নিয়ে ওদের বাড়িতে এলাম। পুলিশ তখনও আসেনি। বাড়িতে ঢুকেই যে ঘরে দয়াময় থাকতেন সেই ঘরে আগে গেলাম। দয়াময় একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, অত্যন্ত ভালো মানুষ। কয়েক বছর হলো স্ত্রী মারা গেছেন। আমার কাছে আসতেনও মাঝে মাঝে। আমার বাগানের শ্বেতরঙ্গনের গাছটা ওনারই দেওয়া। সেই দয়াময় নেই। এ কি ভাবা যায়? আর 2-4 বছর পরে মেয়েটা একটু বড় হলে তার বিয়ে দেবেন, ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাবেন, কত স্বপ্ন ছিল তার। এখন সংসারটাই ভেসে গেল। আমি ভালোভাবে মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে হঠাৎ পায়ের বুড়ো আঙুলের মাথায় সূচ অথবা পিন বেঁধাবার মতন দাগ দেখতে পেলাম। সেখানটায় এমনভাবে রক্ত জমে আছে যে খুব ভালোভাবে লক্ষ্য না করলে কিন্তু বোঝা যাবে না। যে ডাক্তারবাবু এখানে এসেছিলেন তিনি খুবই অভিজ্ঞ বলতে হবে, না হলে অন্য কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক বলেই ডেথ সার্টিফিকেট লিখে দিতেন। আমি সুজাতাকে বললাম, তোমরা কোন ঘরে শোও? সুজাতা ওদের ঘর দেখিয়ে দিল। সে ঘরে মা শুতেন। সেই ঘরেই সুজাতা ও বাবুয়া শোয়। পাশের ঘরে দয়াময়। শোয়ার সময় 2 ঘরেরই দরজাই খোলা থাকে, বন্ধ থাকে শুধু বাইরের দরজাটা। আততায়ী তাহলে কোন পথে এসেছিল? আমি সুজাতাকে বললাম, 2 ঘরের দরজা খোলা থাকলেও বাইরের দরজা বন্ধ ছিল তো? সুজাতা বলল, হ্যাঁ, আমি নিজে হাতে বন্ধ করেছিলাম। তাহলে আমি এবার ঘরের মেঝে আততায়ীর পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলাম, কিন্তু না, সেসবের কোনো বালাই নেই। তবে অদ্ভুত রকমের একটা চ্যাপ্টা দাগ ঘরময় চলে বেরিয়েছে। সেটা জালনার কাছে, ঘরের মেঝে এবং সর্বত্রই বিচরণ করেছে। এমনকি সুজাতার ঘরেও ঢুকেছিল সেটা। সেটা না জুতোর দাগ, না পায়ের। একটু পরেই নতুন ইন্সপেক্টর পুলিশ নিয়ে ভেতরে ঢুকে সবকিছু লিখে টিকে মৃতদেহ মর্গে পাঠালেন। আমি পুলিশকে তাদের কাজ করতে দিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবুর নাম অনাদি সামন্ত, বয়সে তরুণ। উনি তখন কয়েকজন রোগীকে যত্ন করে দেখছিলেন। আমি গিয়ে পরিচয় দিয়ে দয়াময়ের নাম করতেই উনি বললেন, ওই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ভদ্রলোককে বেশ ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। না না, আমি আপনার কাছে ডেথ সার্টিফিকেট চাইতে আসিনি, এসেছি অন্য ব্যাপারে। আপনি ওটাকে খুন বলে মনে করছেন কেন? ওর পায়ের কাজটা একটু লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন আমার অনুমান ঠিক কি না। তাহলে কি আপনি বলতে চান কোনো সূচ অথবা আলপিনের মুখে মারাত্মক বিষ প্রয়োগ করে মৃত্যু ঘটানো হয়েছে ভদ্রলোকের? আমি নীরবে সেখান থেকে আবার চলে এলাম সুজাতাদের বাড়িতে। কি চতুর খুনি! আমি এ ঘর ও ঘর সে ঘর ঢুকে সেই দাগগুলো লক্ষ্য করে ঘোরাফেরা করতে লাগলাম। মেঝে অল্প ধুলো না থাকলে এই দাগ বোঝা যেত না। হঠাৎ দাগ ধরে যেতে যেতে সুজাতার ঘরে এসে ওর বুক সেলফের কাছে গিয়ে এমনই একটা জিনিস পেয়ে গেলাম যা দেখে বিস্ময়ের অন্ত রইল না। জিনিসটা আমি একটা পলিপ্যাকে মুড়ে যত্ন করে পকেটে পুরে নিলাম। তারপর বিদায় নিয়ে সোজা চলে এলাম নিজের বাসায়। কোনো বুদ্ধিতেই আমি এর ব্যাখ্যা পেলাম না। এই জিনিস সুজাতার ঘরে কি করে আসবে? 14 বছরের একটা মেয়ে
এত বড় একটা ঝুঁকি কি করে নিতে পারে? তাছাড়া এ কাজ সে করবেই বা কেন? একসময় রাখহরি এসে বলল, দাদাবাবু চা। বললাম, না থাক, একটু পরে স্নান করে খেতে যাব, তারপর মর্গে যাব একবার। নির্বাক রাখহরি নতমস্তকে তার নিজের কাজে চলে গেল। আমি পকেট থেকে সেই ভয়ঙ্কর জিনিসটা বার করে টেবিলের ওপর রেখে বারবার দেখতে লাগলাম। দয়াময় সৎকার্য সেরে যখন ঘরে ফিরলাম তখন রাত 1টা। ক্লান্ত দেহে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ছটফট করতে লাগলাম। সুজাতার শুভ্র সুন্দর পবিত্র মুখখানা চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। পোস্টমর্টমের রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সুজাতার ঘরে পাওয়া জিনিসটার একটুও পার্থক্য নেই। কিন্তু এ জিনিস সুজাতার ঘরে এলো কি করে? আমি অনেকক্ষণ ধরে এই ব্যাপারে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। একসময় ঘুম ভাঙল রাখহরির ডাকে, দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু। আমি চমকে উঠে বললাম, কি কি হয়েছে? বাগানে একটা লাশ। লাশ? এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার এখানে লাশ কি করে আসবে? কার লাশ? দয়াময়ের খুনের সঙ্গে কি এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? না হলে আততায়ী লাশটিকে আমার বাগানেই বা রেখে যাবে কেন? যেহেতু আমি এই হত্যাকাণ্ডের একজন তদন্তকারী গোয়েন্দা, তাই আমাকে ভয় দেখানোর জন্যই এ কাজ করছে নিশ্চয়ই। আমি কোনো রকমে চোখ মুখে একটু জল দিয়েই ছুটে গেলাম বাগানে। বাগানের এক জায়গায় রক্তকরবীর একটা গাছ ছিল। সেই গাছের নিচেই পড়েছিল লাশ। সকালের সোনা রোদ এসে পড়েছে তার ফ্যাকাশে মুখে। এরও কোনো ক্ষত চিহ্ন নেই, শুধু কপালের ওপর পিন বেঁধা ছোট্ট এক টুকরো কাগজে লেখা আছে, এবার তোমার পালা। আমি চিরকুটটা পকেটে রেখে যুবকের মুখের দিকে একদৃষ্টি কিছুক্ষণ চেয়ে থেকে ঘরে এসে ফোন করলাম। হ্যালো, পুলিশ স্টেশন, অম্বর চ্যাটার্জি স্পিকিং। হ্যাঁ বলুন। ওদিক থেকে উত্তর আসতেই বললাম, এবার আমার পালা। তার মানে? ডাক্তার সামন্ত, মানে যিনি আমাদের দয়াময়ের ডেথ সার্টিফিকেট না দিয়েই মৃতদেহ মর্গ পাঠিয়েছিলেন, তিনি এখন আমার বাগানে প্রাণহীন দেহে ঘুমোচ্ছেন। তাকেও একটু কষ্ট করে মর্গে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি যাচ্ছি। আমি কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রাখলাম। একটু পরেই পুলিশ এলো। তদন্ত হলো। বাগানে ঘাসের গালিচায় আততায়ীর চরণ চিহ্ন বোঝা গেল না। নতুন ইন্সপেক্টর বললেন, গেটে তো তালা দেওয়া, লাশ এখানে বয়ে আনলো কি করে? আমি বললাম, কম দামি তালা তো, এমনও হতে পারে নকল চাবি দিয়ে গেট খুলে যাওয়ার সময় আবার তালার কল টিপে দিয়ে গেছে। ইন্সপেক্টর বললেন, হতে যে পারে না তা নয়, তবে মিস্টার চ্যাটার্জি, আপনি যতই বলুন, দয়াময়ের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু মেয়েটিকেই সন্দেহ করছি। হ্যাঁ দেখুন, সেটা আপনাদের ব্যাপার, তবে সন্দেহ করবার আগে একবার অন্তত ভেবে দেখা উচিত ছিল কোনো মেয়েই তার বাবাকে ওইভাবে হত্যা করতে পারে না, এবং ও জিনিস সংগ্রহ করাও অল্প বয়সী একটি মেয়ের পক্ষে কিন্তু অসম্ভব। মোটেই অসম্ভব নয় মিস্টার চ্যাটার্জি, মনে করুন না, এর ভেতরে আমার কি আপনার মাথায় যদি কাজ করে তাহলে কি সত্যিই অসম্ভব? ওর কথার কি উত্তর দেব ভেবে না পেয়ে আমি চুপ করেই রইলাম। উনি আবার বললেন, বদ্ধ ঘরের মধ্যে দয়াময়কে খুন নিশ্চয়ই ভূতে করেনি। অদ্ভুত কিছুতেই করেছে, না হলে ঘরের ভেতর ওইসব দাগ আসে কোত্থেকে? দয়াময়ের খুনের ব্যাপারে যদি মেয়ে সন্দেহভাজন হয়, তাহলে এখানকার খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করুন।
ইন্সপেক্টর বললেন, চ্যাটার্জি বাবু, এই ব্যাপারে কিন্তু আপনি সন্দেহমুক্ত নন। আপনার এখানে আসবো বলে সবে তৈরি হয়েছি, ঠিক তখনই এমন একটা ফোন এলো যা শুনলে আপনিও চমকে উঠবেন। তাই নাকি? কিরকম শুনি। আপনি নাকি সুজাতাকে বাঁচাবার জন্যে পুলিশে আসবার আগেই বাড়িতে ঢুকে অনেক প্রমাণ লোপ করেছেন, আর সামন্ত ডাক্তারকে শাসিয়েছিলেন দয়াময়ের ডেথ সার্টিফিকেট লিখে না দিলে তাকে খুন করা হবে বলে। যেহেতু সামন্ত ডাক্তার আপনার প্রস্তাবে রাজি হননি, তাই আপনি ওকে খুন করে আপনার বাগানে ফেলে রেখেছেন। এবং যেহেতু আপনি নিজেই একজন তদন্তকারী গোয়েন্দা, তাই সন্দেহমুক্ত হবার জন্যে পুলিশকে ফোন করে ডাকিয়ে এনেছেন এখানে। রাগে লাল হয়ে উঠল আমার মুখ। ঘটনা যা তাতে এরকমই মনে হয়। ইন্সপেক্টরও নতুন, তাই আমাকেই সন্দেহ করছেন। বললাম, ঠিক আছে, আপনি আপনার ফর্মে কাজ করে যান, আমিও আমার কাজ করে যাব। এখন চলুন একটু চা টা খেয়ে ফিল্ডে নামা যাক। সবাই ভেতরে এলে রাখহরিকে চা করতে বলে আমার উকিল বন্ধু বর্ণেন্দুকে একটা ফোন করলাম। বর্ণেন্দু ফোন ধরলে বললাম, ভাই, কোনো দুষ্ট চক্র আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে, আর এখানকার নতুন ইন্সপেক্টরও আমার সহযোগী নন। আমি এই ব্যাপারে তোমার একটু সাহায্য চাই। হয়তো ওরা পরিকল্পনা করে আমাকে অ্যারেস্ট করিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। সাক্ষাতে সব বলবো। পারলে তুমি আজই একবার দেখা করো আমার সঙ্গে। ইন্সপেক্টর বললেন, আরে দূর মশাই, আপনি কি সত্যিই ভাবলেন? আমি তো রসিকতা করছিলাম আপনার সঙ্গে। আমি বললাম, সত্যি মিথ্যে জানি না, আমি আমার দিকটা নিরাপদ করে রাখলাম। আপনি এখানে নতুন এসছেন, আমাকে চেনেন না, তাই ইউরোফোনে বিভ্রান্ত হয়েছেন। এতেই আপনার বোঝা উচিত এর পেছনে একটা চক্র আছে। ইন্সপেক্টর বললেন, চক্র তো একটা আছেই, তবে কিনা এই প্রাণঘাতী বিষের শিশি আর ওই যে সূচটা আপনার টেবিলে কি করে এলো তা কিন্তু ভেবে পাচ্ছি না। আমি যে কি উত্তর দেব ভেবে পেলাম না। ইন্সপেক্টর একটু বিদ্রূপ করে বললেন, হ্যাঁ দেখুন, এটাও হয়তো খুনিরা আপনাকে জালে জড়াবার জন্য কোনো ফাঁকে রেখে গেছে। আমি বললাম, না, ওটা কোনো খুনিরা রেখে যায়নি। আমি ওটাকে গতকাল নিয়ে এসেছি দয়াময়ের বাড়ি থেকে। সুজাতার বুক সেলফের মধ্যে এটা ছিল। সম্ভবত সুজাতাকে জড়াবার জন্য খুনির এটা চতুর পরিকল্পনা। তাহলে সেটা আপনি পুলিশকে জানাননি কেন? আমার কাজের সুবিধার জন্য। ইন্সপেক্টর বললেন, কাজটা কিন্তু আপনি ভালো করেননি চ্যাটার্জি বাবু, এটা আমরা নিয়ে যাচ্ছি। চা পর্ব শেষ করে ইন্সপেক্টর তার লোকজন নিয়ে চলে গেলেন। আমি রাগে উত্তেজনায় কাঁপতে লাগলাম। একটু পরেই বর্ণেন্দু এলে তাকে সব কথা খুলে বললাম। সব শুনেই বর্ণেন্দু বলল, তুই মনে রাখিস, তুই কিন্তু সরকারি গোয়েন্দা নস, একজন প্রাইভেট গোয়েন্দা। তোকে এরা নানাভাবেই ফাঁসাতে পারে। তবে যাই হোক, আমি ওপর মহলে যোগাযোগ করেছি তোর ব্যাপারে। তুই শুধু জেনে রাখ, ওই ইন্সপেক্টর তোকে কিছু করতে পারবে না। বর্ণেন্দু চলে গেলে আমি সামান্য একটু জলযোগ সেরে সোজা চলে গেলাম ডাক্তার সামন্তর ওখানে। সেখানে তখন লোকজনের ভিড় আর কান্নাকাটি। ওর ডিসপেন্সারিতে যে লোকটি থাকে তাকে আড়ালে ডেকে এনে একটু জিজ্ঞাসাবাদ করতেই সে বলল, হ্যাঁ, সামন্তদা ডেথ সার্টিফিকেট লিখে না দিলে খুন করা হবে এমন একটা হুমকি ফোন মারফত দেওয়া হয়েছিল, কিন্তু উনি তাতে রাজি হননি। আর তারই পরিণাম এই। কাল কখন থেকে উনি বাড়ি ছিলেন না? রাত 9টার পর একটি ছেলে এসেছিল ওকে নিয়ে যাবে বলে, আর সেই যে গেলেন আর তো ফিরলেন না। ছেলেটিকে চেনো? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। ওই বাজারে অনেকবার দেখেছি, তবে নাম জানি না। এই এলাকারই ছেলে। তবে আমি সঙ্গে সঙ্গে তাকে আমার স্কুটারে চাপিয়ে বড় রাস্তায় নিয়ে এলাম। তারপর বাজারের কাছাকাছি আসতেই সে বলল, ওই তো সেই ছেলেটা, ওই ওই যে ওই যে ওই যে।
আমি ছুটতে গিয়ে তাকে ধরে ফেললাম। ততক্ষণে আরও অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আমি ইশারায় সকলকে চলে যেতে বলে ছেলেটিকে একান্তে এনে বললাম, কাল ডাক্তারবাবুকে তুই কোথায় নিয়ে গেছিলি? কার অসুখ করেছিল? ছেলেটি ভয় ভয় বলল, হ্যাঁ, কারুন না। তাহলে কেন ডেকেছিলি বল? আমার ডালিমদা পাঠিয়েছিল, এর বেশি আমি কিছু জানি না। তুই জানিস ডাক্তারবাবুর কি হয়েছে? হ্যাঁ জানি, আমাকে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ে আমায় ছেড়ে দিন। ডালিমদা কোথায় থাকে? ছেলেটি চুপ করে রইল। আমি ধমক দিয়ে বললাম, বল কোথায় থাকে? চলুন, বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি দূর থেকে। আমি বাড়ি দেখে সুজাতাদের ওখানে গেলাম। আমাকে দেখে সুজাতা বলল, কাল থেকে পুলিশ আমাকে জ্বালিয়ে মারছে অম্বরদা। মাঝে মাঝে আসছে আর এমন ধমকাচ্ছে যেন বাবাকে আমি খুন করেছি। হ্যাঁ, আমি সব জানি, তবে কয়েকটা কথা তোমাকে জিজ্ঞেস করব, তুমি ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলুন। তোমাদের আত্মীয় স্বজন কি সত্যি কেউ কোথাও নেই? না, এক দূর সম্পর্কের কাকা আছেন, তিনি শিবপুরে থাকেন, যোগাযোগ রাখেন না। ইদানিং কোনো ব্যাপারে তার সঙ্গে তোমাদের মনোমালিন্য হয়েছিল? যোগাযোগই যেখানে নেই সেখানে মনোমালিন্যর তো প্রশ্নই ওঠে না। তুমি ডালিমকে চেনো? ডালিমের নাম শোনা মাত্রই চমকে উঠল সুজাতা। বলল, হ্যাঁ চিনি। এই ব্যাপারে ওর কি কোনো হাত আছে? তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। হ্যাঁ বলছি, ওই গত বছর কালী পুজোর সময় ডালিম আমার বাবার কাছে 1001 টাকা চাঁদা চান। বাবা দিতে রাজি হননি বলে ডালিম বাবাকে শাসিয়েছিল। এরপর এখানে বাজার করতে বা ব্যাংকে এলে মজা দেখাবে বলে ওখানকার ব্যাংকের লকারে আমাদের অনেক গয়না এবং স্থায়ী আমানতে টাকাও আছে অনেক। ডালিমের এক পরিচিতি লোক ওই ব্যাংকে কাজ করে, সম্ভবত তার মারফতই জেনেছে ডালিম। আচ্ছা, তারপর? তারপর একদিন আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছি। ডালিম হঠাৎ খুব জোরে স্কুটার চালিয়ে আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্য ভালো যে হাত পা ভাঙেনি, পড়ে গিয়ে একটু চোট পেয়েছিলাম শুধু। পরের দিন বাবা ওদের বাড়ি গিয়ে ওর বাবাকে অভিযোগ করলে আমার বাবাকে উনি দারুণ অপমান করে, তাড়িয়ে দেন, বলে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ না করতে। তা তোমার বাবা থানায় গেল না কেন? বাবা হয়তো বেশি ঝামেলা চাননি। আর থানার কথা বলছেন তো, ডালিমের বাবা কি জানেন? কে শুনি? সুজাতার মুখে নামটা শুনেই মাথা গরম হয়ে উঠল আমার। বললাম, ও বুঝেছি, সেই জন্যই ইন্সপেক্টরের এত দেমাক। পেছনে তাহলে ঘুঘু। ঠিক আছে, ঘুঘুর ফাঁদ আমিও পাচ্ছি। এরপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে সামান্য একটু বিশ্রাম করেই আবার গেলাম গোয়েন্দাগিরি করতে। ডালিমের বাড়ির পাশ দিয়ে দু একবার যাতায়াত করে একটা দোকানে বসে ওর সম্পর্কে খোঁজ খবর নিলাম। দোকানদার বলল, অত্যন্ত মন্দ চরিত্রের ছেলে এই ডালিম। বাপ দুষ্টু চক্রের লোক, আর তার ওপরে ওই আনা ক্ষমতাও রাখেন। কাজেই ছেলের উচ্ছন্নে যাওয়ার পথ একেবারে পরিষ্কার। এখন ওর ওই আরেক বাজে সঙ্গী নেলোকে নিয়ে একটা গ্রিল তৈরির দোকান করেছে। তাও লোকের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেয় আর ওই জিনিস ডেলিভারি দেয় না ঠিক মতন। এই নিয়ে রোজই ঝামেলা লেগে থাকে। ওই দেখুন, ওই নেলো আসছে, ওর দুটো পায়েরই আঙুল নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর আর কিছুই শোনার দরকার নেই আমার। গ্রিলের দোকান শুনেই শরীরের মধ্যে যেন বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে। দয়াময়ের সব জালনাতেই তো গ্রিল দেওয়া, অথচ একবারও সেগুলো পরীক্ষা করার কথা মনেও হয়নি কারো। আমি আর এক মুহূর্ত দেরি না করে সুজাতাদের বাড়ি এলাম। ঠিক যা ভেবেছি তাই। শিওরের জালনার গ্রিলটা নড়বড় করছে। আততায়ী তাহলে এই পথেই এসেছিল। যাওয়ার সময় চোখে ধোকা দেবে বলে গ্রিলটা আবার ফিট করে একটা দুটো আলগাভাবে নাটবল্টু এঁটে দিয়েই পালিয়েছে।
সফলতার আনন্দে আমি তখন দারুণ উত্তেজিত হয়েছি। সুজাতাকে একটু সাবধান থাকতে বলে সোজা চলে এলাম বর্ণেন্দুর বাড়িতে। ওকে সব কথা খুলে বলতেই ও বলল, হ্যাঁ, এখন ছলে বলে কৌশলে নেলোর জবানবন্দি নিয়ে ডালিমকে ফাঁদে ফেলতে হবে। সরাসরি কিন্তু ডালিমকে আক্রমণ করা ঠিক হবে না, তাহলে ওর বাবার নাম ডাকের ব্যাপার আছে, তো তো খুঁটির জোরও আছে, ঠিক বেরিয়ে যাবে। এই কাজটা তাহলে তোমাকেই করতে হবে ভাই, আমি আড়ালে থাকবো। ঠিক আছে, তাই থেকো। ওদিকের কাজ কি কিছু এগোলো? হ্যাঁ, ওই ওপর মহলে কথাবার্তা হয়েছে। সদর দপ্তরের কিছু সাদা পুলিশ এখন ওই ঘোরাফেরা করছে বাড়িটার আশেপাশে। ধন্যবাদ। আমি বর্ণেন্দুকে নিয়ে ডালিমের দোকানে এলাম। সুন্দর ছিপছিপে চেহারার ডালিম কিসের যেন হিসেব নিকেশ করছিল দোকানের ভেতরে, আর নেলো বাইরের রাস্তায় গ্রিলের পেটি নাড়াচাড়া করছিল। বর্ণেন্দুর গাড়িটা ছিল বড় রাস্তায়, আর আমার স্কুটার আমার কাছেই। পরিকল্পনা মতন আমি দূরে দাঁড়িয়ে রইলাম। বর্ণেন্দু গিয়েও নেলোকে বলল, এই যে ভাই, একবার আমার বাড়িতে গিয়ে একটা গেট আর কয়েকটা জানলার মাপ নিয়ে আসতে হবে যে। নেলো বলল, ও এখন হবে না, কাল সকালে আসবেন। আর কাল আমি থাকবো না রে ভাই, আমি এখনই গাড়ি করে তোকে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। অ্যাডভান্স দেবো 2000 টাকা। কোথায় আপনার বাড়ি? এই বেশি দূরে নয়, ওই যে ওই নতুন কোয়ার্টারগুলো হচ্ছে ওরই পাশে। ডালিম ভেতর থেকে বলল, জানা, চট করে ঘুরে আয়। বর্ণেন্দু নেলোকে নিয়ে চলে যাওয়ার পর আমি ইচ্ছে করেই ডালিমকে দেখা দেব বলে ওর দোকানের সামনে স্কুটার থামালাম। তারপর আর চোখে একবার ওর দিকে তাকিয়ে চলে এলাম আবার। ডালিমের মুখ তখন শুকিয়ে এতটুকু। বর্ণেন্দুর গাড়িটা একসময় দয়াময়ের বাড়ির সামনে এসে থামল। ওদের অনুসরণ করে আমিও তখন এসে গেছি। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়েই আটকে উঠল নেলো, আর তারপরেই প্রাণপণে ছোট। কিন্তু যাবে কোথায় বাছাধন? সাদা পোশাকের পুলিশ ওকে ধরে ফেলল। তারপর 2-4 ঘা দিতেই বাবারে মারে করে চেঁচিয়ে উঠল। আমি ওর কাছে গিয়ে চুলের মুঠি ধরে বললাম, কিরে, আমাকে চিনতে পারিস? নেলো আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, হ্যাঁ খুব চিনি দাদা, কিন্তু আমার কোনো দোষ নেই। ওই সবের মূলের ডালিম, ওই আমাকে দিয়ে এসব করিয়েছে। আমার বাগানে সামন্তর লাশ কে ফেলে এসেছিল? হ্যাঁ, আমরা দুজনেই ছিলাম। গ্রিল খুলে ঘরের ভেতরে ঢুকেছিল কে? আগে আমি। ডালিম বলেছিল পায়ের ন্যাকড়া বেঁধে পাতার ওপর দিয়ে ভর করে চলতে, যাতে ছাপ না পড়ে, আর কাজ হয়ে গেলে মেয়েটার ঘরে বিশেষ শিশি আর ওই সুচটা রেখে আসতে। সেই মতোই কাজ করেছিলাম আমি। আমার কোনো দোষ নেই, আমায় ছেড়ে দিন। দয়াময়কে খুন করা হলো কেন? আর ডালিম প্রতিশোধ নেবে বলেছিল তাই। আর তাছাড়া ওই বাবাকে মেরে মেয়েটাকে শিক্ষা দেওয়ার ইচ্ছে ছিল ওর, কেননা মেয়েটা প্রায় ওকে অপমান করতো। এবং যেহেতু ডাক্তারবাবু সার্টিফিকেট দেননি, তাই তাকেও সরিয়ে দেওয়া হলো। তার নেলোবাবু, ডালিমের না হয় শাসালো বাবা আছে, কিন্তু তোমার কি হবে বাছাধন? নেলো আর কিছু বলার আগেই জোরালো একটা শব্দের সঙ্গে চারিদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। কি জোরে একটা বোমা ফাটলো! নেলো চিৎকার করেই বসে পড়ল। ওর পায়ে একটা টুকরো এসে লেগেছে। ভাগ্যে দূর থেকে ছুঁড়েছিল, না হলে আমরা সবাই জখম হতাম। ঘটনাটি এমনই আকস্মিক যে পুলিশরাও হতচকিত। আমি তারই মধ্যে স্কুটার নিয়ে ধাওয়া করলাম সেই শয়তানকে। আমি ওর অনেকটা কাছাকাছি গিয়ে বললাম, যতই চেষ্টা করো তুমি পালিয়ে বাঁচবে না ডালিম। তুমি যে খুনি তা প্রমাণ হয়ে গেছে, তাই ভালো চাও তো এখন ধরা দাও। ডালিম অনেক জোরে স্কুটার চালাচ্ছিল। আমার কথা শুনতে পেল কিনা কে জানে। একবার শুধু ঘাড় বেঁকিয়ে আমাকে দেখেই আরও স্পিড নিল। এবার সে নবনির্মিত দ্বিতীয় সেতুর পথ ধরল। আলোকমালায় সজ্জিত সন্ধ্যা রাতের সেতুর ওপর এক মরণ অভিযান। আমাদের দুজনের স্কুটার তখন প্রচণ্ড গতি নিয়েছে।
ধরা পড়বার ভয়ে ডালিম এত জোরে স্কুটার চালাচ্ছে যে ওর সঙ্গে আমি পেরে উঠছি না। আমার কাছে অটোমেটিকটাও আছে, কিন্তু এই রকম অবস্থায় সেটাকে ব্যবহার করাও আমার পক্ষে অসম্ভব। সেতুর দুপাশের জনতা তখন আমাদের স্কুটারের দৌড় দেখছে। আতঙ্কিত জনতার চোখের সামনে ডালিমের স্কুটারটা টোলের দিকে না গিয়ে হঠাৎই রং সাইডে ঘুরে যেতেই অন্য দিক থেকে একটা ভারী ট্রাক এসে ধাক্কা মারল সেটাকে। স্কুটারটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে। আর ডালিম তার প্রাণহীন দেহটা ব্রিজের ওপর দিয়ে গিয়ে পড়ল শালিমার ইয়ার্ডের এক ধাবমান মালগাড়ির মাথায়। হৈ হৈ করে অনেকেই ছুটে এসেছে তখন। পলাতক লরিটিও চোখের পলকে বেপাত্তা। আর ডালিমের দেহটা মালগাড়ির মাথায় শুয়ে কোথায় যে চলে গেল কে জানে। অপরাধী তার শাস্তি পেয়েছে। শত্রুর শেষ দেখে আমিও ফিরে এলাম। আমি যখন ফিরে এলাম নেলোর হাতে তখন হাত করা। চারিদিকে ঠিক ঠিক করছে পুলিশ। সেই ইন্সপেক্টরও এসেছেন। আমি ডালিমের ব্যাপারে বিবৃত লিখে ওর হাতে দিতেই তিনি বললেন, আপনি আমাকে ভুল বুঝবেন না মিস্টার চ্যাটার্জি, আপনি আমায় ক্ষমা করুন। আমি হেসে বললাম, আরে কি আশ্চর্য, ক্ষমা করবার প্রশ্নই ওঠে না। আপনি আপনার কর্তব্য পালন করতে এসে যা করণীয় ঠিকই করেছেন। সে রাতে দয়াময়ের বাড়ি পুলিশ পাহারায় রেখে সুজাতা ও বাবুয়াকে আমার বাড়ি নিয়ে এলাম। পরে ওদের ব্যাপারে ঠান্ডা মাথায় চিন্তা করে কিছু একটা করা যাবে। এখন তোরা আশ্রয় পাক। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র গোয়েন্দা অম্বরের জোড়া খুনের তদন্ত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। গল্প শুনুন, বই পড়ুন, আরও ভালো থাকুন। নমস্কার।